করলি? আমি চাই তোর ফাঁসি হোক। আমাকে তুই যেভাবে বিধবা করেছিস, তোর ফাঁসি হলে তোর বউ আমার মতো বিধবা হবে। তখন সে হারে হারে বুঝবে স্বামী হারা বিধবার কি জ্বালা। আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর বউ যেন দুয়ার দুয়ারে ভিক্ষা করে। অর্ডার, অর্ডার, অর্ডার। এই মামলার যাবতীয় নথিপত্র ও সাক্ষী প্রমাণ বিচার বিশ্লেষণ করে আদালত এই মর্মে সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মালগাড়ির ইঞ্জিন ড্রাইভার রাজু ও তার স্ত্রী মালা দুজনে মিলে অর্থের লোভে পড়ে নিঃস্বার্থ হাসিলের জন্য বেআইনিভাবে মালগাড়ি মাঝপথে থামিয়ে মালামাল লুট করেছে। অতএব এই মামলার হত্যাকারী আসামি রাজুকে সহযোগিতা করার জন্য রাজুর স্ত্রী মালাকে 2 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হলো। সেই সঙ্গে আসামি রাজুকে শুধুমাত্র অর্থের লোভে পড়ে একত্রে এতগুলো সরকারি কর্মচারীকে নির্মমভাবে হত্যা করার অপরাধে 302 ধারা মোতাবেক ফাঁসিতে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হলো। না না না, সব মিথ্যে, সব মিথ্যে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, আমার প্রতি অবিচার। আমি ইনসাফ চাই, বিচার চাই। এ অন্যায়, এ বিচার আমি মানি না, মানবো না। আমি বিচার চাই। আমি খুন করিনি জজ সাহেব, আমি খুন করিনি। অর্ডার, অর্ডার, অর্ডার? কিসের অর্ডার? কেমন অর্ডার? কার জন্য অর্ডার মহামান্য আদালত? একজন নির্দোষ ব্যক্তি খুন না করেও খুনের অপরাধে মৃত্যুদণ্ডের আদেশ কখনো মেনে নিতে পারে না, মহামান্য আদালত। তুমি আদালতের রায় আর তার বিচারকে অপমান করছো। আদালতের সম্মান করতে শেখো। সম্মান? যে আদালত ন্যায় বিচার করে, যে আদালত দোষী ব্যক্তিকে শাস্তি দেয়, যে আদালত নির্দোষ ব্যক্তিকে শাস্তি দেয় না, সেই আদালতকে মানুষ সম্মান করে, ইজ্জত করে। যে আদালত বিচারের নামে অবিচার করে, সেই আদালতকে কেউ শ্রদ্ধা করে না। আপনি কি বিচার করলেন? যে বিচারে একজন নিরপরাধীকে অপরাধী করা হলো, খুন না করেও যাকে খুনের দায়ে অপরাধী করা হলো, মৃত্যুদণ্ড দেওয়া হলো। অর্ডার, অর্ডার, অর্ডার। হ্যাঁ জজ সাহেব, আপনি একজন নির্দোষ ব্যক্তিকে ফাঁসির আদেশ দিলেন না। আজ আপনি ফাঁসির আদেশ দিলেন তার নিষ্পাপ স্ত্রীকে আর তার আগত সন্তানকে, যে সন্তান এখনো পৃথিবীতে ভূমিষ্ঠ হয়নি, পৃথিবীর আলো বাতাস দেখেনি। এতদিন জানতাম জন্ম মৃত্যু থাকে সৃষ্টিকর্তার হাতে, কিন্তু এখন দেখছি জন্ম মৃত্যু ধরনীর কর্তার হাতে। হ্যাঁ মহামান্য আদালত, আমি আজ ভরা আদালতের সামনে আমার পেটের সন্তানের কসম খেয়ে বলছি, আপনার দেওয়া 2 বছর সাজা ভোগের পর আমি যখন জেল থেকে বের হয়ে আসব, তখন আমি সেই কুচক্রী সমাজের শত্রুকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো, যে আমার নির্দোষ স্বামীকে খুনি সাজিয়ে ফাঁসিতে ঝুলিয়েছে। আমি তাকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমাকে আপনি চিনে রাখুন জজ সাহেব। হ্যাঁ হ্যাঁ, আমার চাইটা ভালো করে চিনে রাখুন। আমি খুন করব, আমি খুনি হয়ে আবার আপনার সামনে আসব। আমাকে চিনে রাখুন, ভালো করে চিনে রাখুন, ভালো করে চিনে রাখুন।
ইউ আর আন্ডার অ্যারেস্ট। তবু আইনের চোখে আমি খুনি। তুমি আমার পথ থেকে সরে দাঁড়াও ইন্সপেক্টর। আইন আমাকে খুনের দায়ে ফাঁসির আদেশ দিয়েছে, তাই আর একটা খুন করতে আমার হাত কাঁপবে না ইন্সপেক্টর। যে মৃত্যুকে ভয় পায় সে আইনের পোশাক পরে না। আমি যেদিন থেকে পুলিশের টুপি মাথায় পরেছি সেদিন থেকে আমি আমার মাথায় কাপড় বেঁধেছি। আরে মৃত্যুকে আমি ভয় করি না। ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তোর মতো ক্রিমিনালদেরকে গ্রেপ্তার করাই আমার মহান কর্তব্য। আজ তোর হাতে আমি হাত করা পরাবই। কি স্যারের পিস্তল? ওকে নিয়ে যাও। ইন্সপেক্টর, তুই আমাকে ছেড়ে দে, আমি নির্দোষ। চক্রান্ত করে যারা আমার মতো নির্দোষ ব্যক্তিকে ফাঁসিতে ঝুলাতে চায় তাদেরকে আমি আইনের কাঠগড়ায় দাঁড় করাতে চেয়েছিলাম। আমি প্রমাণ করতে চেয়েছিলাম আমি নির্দোষ, কিন্তু কিন্তু তুই তা করতে দিলি না। তোর কারণে আমার মতো একজন নির্দোষ ব্যক্তি যদি ফাঁসি হয়, আমি আমি তোকে অভিশাপ দিচ্ছি। আমার যদি মৃত্যু হয় তাহলে আল্লাহ তোকে ক্ষমা করবে না। তুই যতদিন বেঁচে থাকবি তুই শান্তি পাবি না। তুই মরেও শান্তি পাবি না। তুই মরেও শান্তি পাবি না। তোকে আমি অভিশাপ দিচ্ছি, তুই মরেও শান্তি পাবি না। আল্লাহ, তুমি আমাকে অনেক দিয়েছো, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ, এমনকি একটা বউ দিয়েছিলে, কিন্তু সে আমার গোপন কাজে বাধা দিত, তাই ওকে আমি নিজ হাতে মেরে ফেলেছি। তারপর থেকে রোজ একটা করে কুমারী মেয়ের আমার বড় প্রয়োজন হয়ে পড়েছে। এই ঘন ঘন বিয়ে করার জন্যে তুমি আমাকে মাফ করে দিও আল্লাহ। সত্যি তুমি আমাকে বিয়ে করবে তো? সত্যি আমি তোমাকে বিয়ে করব। গাড়ি বাড়ি টাকা পয়সা আরো কত কিছু দেবো। কি সুন্দর তোমার শরীর, কি সুন্দর তোমার চোখ, কি সুন্দর তোমার গোলাপ করার সময় পেল না। হ্যালো বস, আমি আমিরা বলছি। ভাই শালা, তোর কি মাথা খারাপ হয়েছে? ফোন করার আর সময় পেলি না কেন বস? বিচ্ছুকে বল রাস্তা এখন ক্লিয়ার আছে, লুটের মাল নিয়ে তাড়াতাড়ি আমার গোডাউনে পৌঁছে দিতে। আমি আসছি। দেখি হ্যালো বস, লুটের মাল নিয়ে এক্ষুনি গোডাউনে যেতে বলেছে। ঠিক আছে, বসকে বলে দে মাল গোডাউনে পৌঁছে গেছে। বিচ্ছু কোথায়? বস, বিচ্ছু বলেছে 1 ঘন্টার মধ্যে এখানে আসবে। ঠিক আছে,
এবার আমার ভাগ্যের বাক্সের তালাগুলো খোল, যেখানে আমার সৌভাগ্য লুকিয়ে আছে। হ্যাঁ? ইট, এটা খোল। এটা খোল। টাকা কোথায়, সোনা কোথায়? আমি জানি না, তবে আমার মনে হয় বিচ্ছুরি কাজ। আমি এক্ষুনি বিচ্ছুকে ধরে নিয়ে আসছি। না, তোকে যেতে হবে না, বিচ্ছুর ব্যবস্থা আমাকেই করতে হবে। কাকুন সাহেব, বসিয়া, রাজা খান, যা যেখান থেকে পারিস জীবিত অথবা মৃত বিচ্ছুকে আমার সামনে ধরে নিয়ে আয়। গাঙ্গুয়া, আমি টাকা চাই, সোনা চাই। আমিও তোকে দেখে নেবো বিচ্ছু। তুই কতদিন আমার চোখকে ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াবি? কতদিন? সোনা, টাকা, এসবই তোমার জন্য ডার্লিং। সত্যি বিচ্ছু, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। চাকলাদারকে এবার একটা উচিত শিক্ষা দিয়েছো। একেই বলে চোরের উপর বাটপাড়ি। ইয়া রাব্বুল আলামিন, হে আল্লাহ, তুমি আমাকে সব দিয়েছো। আমি রোজ রোজ তোমার কাছে দুহাত তুলে মোনাজাত করি। আমি তোমার কাছে একটি সন্তান চাই, আমি মা হতে চাই। আমি জানি না তুমি আমার মোনাজাত কবুল করছো না কেন। তুমি আমার মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ, পূর্ণ করে দাও। আমিন। শিমুল, 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 ভীষণ ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খেতে দাও। এ কি রক্ত! ইস, তোমার হাত কতখানি কেটে গেছে। আব্দুল, শিগগিরই গাড়ি বের কর, ডাক্তারখানা যেতে হবে। থাক থাক, ডাক্তারখানা যেতে হবে না, সামান্য কেটেছে। না, আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করছি। হ্যাঁ শিমুল, সত্যি বলছি, তুমি ব্যস্ত হও না, আমার কিচ্ছু হয়নি। একজন অপরাধীকে ধরতে গিয়ে একটু কেটে গেছে। আরে আরে, সুন্দর শাড়িটা ছিঁড়ে ফেললে। তুমি বেঁচে থাকলে এমন সুন্দর শাড়ি 100টা কিনতে পারবো। সেই সাথে দোয়া করি আল্লাহ তোমাকে যেন 100 বছর বাঁচিয়ে রাখেন। শিমুল, তুমি আমাকে এত ভালোবাসো? তুমি ছাড়াই পৃথিবীতে আমার পরিচয় দেবার প্রয়োজন হতো না, তবু দিচ্ছি। আমি হচ্ছে এই এলাকার সবচেয়ে বড় ধনবান সমাজসেবক এবং সম্মানিত ব্যক্তি। আর আমার নামটা ভালো করে শুনে রাখুন। আমার নাম হচ্ছে হেকমত চাকলাদার। এখানে এসেছেন কেন? আইনের চোখে অপরাধের নিরপেক্ষ বিচার দেখতে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন সবার জন্য সমান। এবার আপনার ভাইয়ের শাস্তির নির্দেশ দিন। ভাই? কার ভাই? কোন ভাইয়ের কথা বলছেন? আমি আপনার ছোট ভাই সাগরের কথা বলছি। ও আমার মেয়ের ইজ্জতের উপর হাত তুলেছে, জোর করে ওর সতীত্ব কেড়ে নিতে চেয়েছিল। এ মিথ্যে কথা, এ আমি বিশ্বাস করি না। কি প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ? প্রমাণ চান আমার কাছে? আছে, প্রমাণ আছে আমার কাছে, অনেক অনেক প্রমাণ। কি ভাবছেন স্বনামধন্য আইনের পাহারাদার ওসি সাহেব? ছবিগুলো দেখে আপনার ভাইয়ের নিরপেক্ষ বিচারের দাড়ি পাল্লার দড়ি ছিঁড়ে গেল নাকি? হ্যাঁ, প্রমাণ? প্রমাণ চাইছেন আমার কাছে? হ্যাঁ, পেয়েছেন প্রমাণ? আমি আপনাকে একদিনের সময় দিলাম। আপনি যদি আপনার ভাইয়ের মাথার চুল কামিয়ে নেড়া করে চোখে মুখে চুন কালি মাখিয়ে গাধায় চড়িয়ে আমার বাড়ির সামনে দিয়ে না ঘোরান, তাহলে আমি কোর্টে বিচার চেয়ে আপনার ভাইকে জেল হাজতে পাঠিয়ে দেবো। আর আপনার ইজ্জত আমার পায়ের জুতো তলায় বিষে দেবো।
খেতে বসো, নলে সব ঠান্ডা হয়ে যাবে কিন্তু। তুমি চুপ করো। ভাবি, তুমি চুপ করো তো। ভাইয়া যখন খিদে লাগবে তখন এমনিতেই খাবে। এই, তোর লজ্জা বলতে কিছু নেই নাকি? তোর জন্য আজ সবার সামনে অপমান হয়েছে, আর তুই কিনা গপ গপ করে খাচ্ছিস। দেখো ভাইয়া, মানুষের বেঁচে থাকার জন্য যেমন ইজ্জতের দরকার, তেমনি জীবনের জন্য খাবারেরও প্রয়োজন আছে। হ্যাঁ, দেখেছো দেখেছো, পণ্ডিতের মতো লেকচার দিচ্ছে। ভাবি, আরেক পিস রুটি দাও। এই নাও। তার আগে তুই আমার প্রশ্নের উত্তর দে। ওই মেয়ের সাথে তোর কিসের সম্পর্ক? হ্যাঁ, কোন মেয়ের কথা বলছো ভাইয়া? যে মেয়ের সাথে তুই জঘন্য খারাপ ব্যবহার করেছিস, সেই মেয়ের কথা বলছে। তুমি আমার কথা বিশ্বাস করো ভাইয়া, ওই মেয়ের সাথে আমি কোনো খারাপ ব্যবহার করিনি, বরং ওই মেয়েই আমার সাথে খারাপ ব্যবহার করেছে। ও তোর সাথে খারাপ ব্যবহার করেছে, তুই করিস রে? এই, দেখি তোর চেহারাটা, দেখি। দেখি। সাগর, 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 তুমি আমাকে যা যা করতে বলেছো আমি তাই করেছি। এবার তুমি আমার ছবির নেগেটিভ ফেরত দিয়ে দাও। আমার যে জিনিস একবার পছন্দ হয় সেটা আমি ফেরত দেই না। তার মানে কি বলছো তুমি? তুমি তো নিজেই বলেছো তুমি নেগেটিভ সহ ছবি ফেরত দিয়ে দেবে। ছবি আর নেগেটিভ সত্যি আমি তোমায় ফেরত দিতাম, যদি ছবি ও নেগেটিভ আমার কাছে থাকতো। বুঝেছি, মিথ্যাবাদী, বদমাশ। তুমি আমাকে ব্ল্যাকমেল করতে চাও, ছোট লোক কোথাকার। শিউলি, তুমি আমাকে ভুল বুঝেছো। আমি ভদ্রঘরের সন্তান। কোনো মেয়ের নোংরা ছবি তুলে তাকে ব্ল্যাকমেল করা আমার খানদানি পেশা না। আমি মায়েদেরকে সম্মান করি, আমি মেয়েদের ইজ্জতকে কাপড় দিয়ে ঢেকে দিই, উলঙ্গ করি না। যে ক্যামেরায় আমি তোমার ছবি তুলেছিলাম, সেই ক্যামেরায় কোনো ফিল্মের নেগেটিভই ছিল না। দেখো, ক্যামেরা খালি ছিল। কি বলছো তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আসলে ওটা একটা সাজানো মিথ্যা নাটক ছিল, যে মিথ্যা নাটক তুমি আর তোমার বাবা মিলে আমার সুনাম নষ্ট করার জন্য করেছিলে। একটা কথা মনে রেখো শিউলি, জীবনে তুমি যদি কিছু পেতে চাও তবে কিছু হারাতে শিখো। তুমি যদি উপরে উঠতে চাও তবে একটু নিচে নামতে শিখো। আর আর তুমি যদি কারো কাছে জিততে চাও তবে তার কাছে হারতে শিখো। আল্লাহ তোমাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন। তুমি যদি তোমার মনটাকে সুন্দর করতে পারো তবে দেখবে তোমার জীবনটাই বদলে গেছে। তোমার তুলনা হয় না, তোমার তুলনা শুধু তুমি। শিউলি, তুমি কত সুন্দর। তুমি যদি তোমার মনটাকে একটু সুন্দর করতে পারো তাহলে দেখবে তোমার জীবনটাই বদলে গেছে। তোমার কোনো তুলনা হয় না শিউলি, তোমার তুলনা শুধু তুমি। জীবনে তুমি যদি কিছু পেতে চাও তবে কিছু হারাতে শিখো। তুমি যদি উপরে উঠতে চাও তবে একটু নিচে নামতে শিখো। আর আর তুমি যদি কারো কাছে জিততে চাও তবে তার কাছে হারতে শিখো। শিউলি, তুমি কত সুন্দর। তোমার কোনো তুলনা হয় না শিউলি, তোমার তুলনা শুধু তুমি, শুধু তুমি শিউলি। সাগর, 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 কে? সাগর, তুমি তুমি এখানে? সাগর বাসায় আছে? কেন? জরুরি কাজ আছে, সাগরকে তাড়াতাড়ি ডেকে দিন। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি ডেকে দিচ্ছি। দাঁড়া, দেখাচ্ছি মজা। কি নির্লজ্জ মেয়ে রে বাবা। আজ তোকে আমি উচিত শিক্ষা দেব। দাঁড়া। ভাবি, ভাবি, এই ভাবি। সাগর, তুমি এখানে? কি ব্যাপার? আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। ও, ক্ষমা চাইতে এসেছো নাকি আবার অন্য কোনো নতুন মতলব এসেছো? হ্যাঁ? না সাগর, না, তুমি আমাকে ভুল বুঝো না। আগে শিউলি মরে গেছে, কাল রাতে এক নতুন শিউলির জন্ম হয়েছে।
যে শিউলি বাঁচবে শুধু তোমাকে নিয়ে, যে শিউলি মরবে শুধু তোমাকে নিয়ে। সাগর, শিউলি, সাগর। এই কি হচ্ছে সব? আদর করছি, প্রেম করছি, চেষ্টা চেষ্টা, কাছে পাওয়ার আপ্রাণ চেষ্টা করছি। তাই বলে আমার সামনে? তাহলে আপনি চোখ বন্ধ করে ফেলুন। হায় আল্লাহ, সাগর, কি কলিযুগ আসলো, লজ্জা বলতে কিছুই নেই। আরে আরে, গেল কোথায়? এরই মধ্যে গায়েবী। দেখো, আজ 5 দিন হলো তুমি কিছু খাচ্ছ না, এমনকি পানি পর্যন্ত স্পর্শ করছো না। আর তুমি যদি এমনি করে খাওয়া দাওয়া ছেড়ে দাও, তাহলে তুমি বাঁচবে কি করে? আমি না বাঁচলে কার কি হবে ডাক্তার সাহেব? আমি বাঁচতে চাই না, মরতে চাই। আমার বেঁচে থেকে কি লাভ? আমি শেষ করে দিতে চাই নিজেকে। অবিচারে যে পৃথিবীতে বিচার নেই, সে পৃথিবীতে আমি বেঁচে থাকতে চাই না। আমি বেঁচে থাকতে চাই না। চলো। লকআপ। জেলার সাহেব, আমার মনে হয় ও আমাদের কথায় খাবে না, বরং মালার স্বামীকে দিয়ে অনুরোধ করে দেখলে হয়তো ওর কথাই খেতে পারে। ঠিকই বলেছেন, চলুন চেষ্টা করে দেখি, চলুন। সেন্ট্রি, লকআপ খুলে দাও। যাও, ভেতরে যাও। চলুন। মালা, মালা, তুমি পুলিশ জানে না, ডাক্তার জানে না, নার্স জানে না, হাসপাতালে কেউ জানে না। কেউ বলতেই পারে না মেয়েটি কিভাবে হাসপাতাল থেকে পালিয়ে গেল। তবে কি আমি বাচ্চাকে জিজ্ঞেস করবো, বল তোর মা কোথায় পালিয়ে গেছে? স্যার, আমি ফলো করেছিলাম, অল্পর জন্য ধরতে পারিনি। চুপ করো। ইন্সপেক্টর পলাশ স্যার, আমার মনে হয় মালা হাসপাতাল থেকে পালিয়ে যাওয়ার একটাই কারণ হচ্ছে লুট করা, লুকিয়ে রাখা সোনা টাকার খোঁজ করতে। তুমি শহরের আনাচে কানাচে তন্ন তন্ন করে তালাশ করো। স্যার, আমাকে কোথাও পৌঁছানোর কোনো প্রয়োজন নেই, ও তো নিজে এসে আমার কাছে ধরা দেবে। কি বলছো তুমি? যে সাংঘাতিক মেয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে, সে নিজে এসে পুলিশের হাতে ধরা দেবে? হ্যাঁ স্যার, মেয়েরা যত সাংঘাতিক হোক না কেন, তার পেটের সন্তানের কাছে সে বড় অসহায় থাকে। মা পৃথিবীর সবকিছু ভুলতে পারে, কিন্তু তার নিজের সন্তানকে কোনোদিন ভুলতে পারে না। আপনি যদি আমাকে অনুমতি দেন, তাহলে এই বাচ্চাকে আমার কাছে নিয়ে রাখবো। আর এই বাচ্চার মা সন্তানের প্রতি মায়ের মমতার টানে নিজে খোঁজ করতে করতে একদিন আমার কাছে চলে আসবে। আমি সেই সুযোগে অতি সহজে তার হাতে হাত করা পরিয়ে তাকে গ্রেপ্তার করতে পারবো। গুড, ভেরি গুড, খুব সুন্দর প্ল্যান। আমি বাচ্চা তোমার কাছে রাখার অনুমতি দিলাম। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। আমি কোথায়? আমি এখানে কেন? তোমার কোনো ভয় নেই মা,
তুমি জ্ঞান হারিয়ে পথে পড়েছিলে, আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তোমার কি হয়েছে? তুমি কোথায় যাবে মা? আমাকে এখনই যেতে হবে। এই নরপিশাচের ছবি আপনার ঘরে কেন? এই খুনির সঙ্গে আপনার কিসের সম্পর্ক? সন্দেহ করে বিনা বিচারে আমার ছেলেকে গুলি করে মেরে লাশ গুম করে ফেলেছে, কিন্তু স্বীকার করে না। খোঁজ করতে গেলে চাকলাদার জবাব দেয়, তোর ছেলের কথা আমি জানি না, কোথায় গেছে কেমন আছে তাও সে জানে না। চাকলাদারের হাত অনেক বড় মা, অনেক লম্বা। আমি ওর লম্বা হাত কেটে ফেলবো বাবা। আমার নির্দোষ স্বামীকে ফাঁসিতে ঝুলাতে চায়, তার আগে আমি ওকে ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলবো। এতে যদি আমার মরণও হয়, আমি সেই মরণকে বরণ করে নেব বাবা, বরণ করে নেব বাবা। তাই হবে মা, তাই হবে। আমি তোমায় কথা দিচ্ছি, আমার জীবনের বিনিময় হলেও আমার ছেলের হত্যা আর তোমার স্বামীর ফাঁসির বদলা আমরা দুজনে একসাথে নেব। আমি চাই প্রতিশোধ, সন্তান হত্যার প্রতিশোধ। আমি তোকে ছাড়বো না চাকলাদার, আমি তোকে ছাড়বো না। একে তোমার হাতে তোয়ালে জন্যটা কি? আমি তোমার জন্য একটা খেলনা পুতুল নিয়ে এসেছি। কই দেখি দেখি কেমন খেলা পুতুল। দাও না, দাও না, আমার কোলে দাও প্লিজ। এই তোমার সেই খেলনা পুতুল। কি সুন্দর বাচ্চা, কি মায়া ভরা ছেলে। আল্লাহ তোমার লাখ লাখ শুকরিয়া। নিশ্চয়ই আল্লাহ আমার জন্য পাঠিয়েছেন। সে কি তোমার কোলে বাচ্চা? না, কার বাচ্চা ভাবি? না না, আমার বাচ্চা। খুব সুন্দর বাচ্চা, সুন্দর। দেখে তো মনে হচ্ছে নিশ্চয়ই কোনো রাজা বাচ্চার ছেলে। না, ও একজন মেয়ে কয়েদের ছেলে। ওর মা ওকে হাসপাতালে রেখে পালিয়ে গেছে। দেখো, বাচ্চা যারই হোক না কেন, এখনো আমার ছেলে। আমি ওকে আদর দিয়ে সোহাগ দিয়ে মানুষ করব। আজ থেকে ও আমার ছেলে। না শিমুল, তুমি ভুল করো না। ওকে বেশি আদর্শ হওয়ার দরকার নেই। এই বাচ্চার মাকে যখন পাওয়া যাবে, তখন ওকে ওর মার কাছে ফেরত হবে। ওর মাকে কোনোদিন খুঁজে পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? আমি রোজ দুহাত তুলে মোনাজাত করব, যাতে ওর মাকে পুলিশ কোনোদিন খুঁজে না পায়। ও আমাদের কাছে থাকবে, তাই না বাবা? চলো মুন্না, আমরা ভিতরে যাই। বল, কেন আমার স্বামীকে ফাঁসিতে ঝুলাতে চাস? বল, কেন তাকে মেরে ফেলতে চাস? তোকে আমি ছাড়বো না। বল, বল, কেন আমার ছেলেকে মেরে ফেলেছিস? কেন তার লাশ গুম করেছিস? বল, আজ তোকে আমি ছাড়বো না। বল, কেন বল, কি অপরাধ করেছিল? কেন তোকে আমি ছাড়বো না? তোদের মতো ঠিক ধরে নেওয়া হবে যাদের। তাড়াতাড়ি উঠ, জলদি, তাড়াতাড়ি। কি হলো? কি ব্যাপার ভাই, এত বড় শহরে একটা পুরুষও নেই নাকি? তোমরা মেয়েটিকে তাড়িয়ে বেড়াচ্ছ আর কেউ কিছুই বলছে না? খবরদার,
আমাদের পথ থেকে সরে যা। তুই আমাদের ভয় দেখাচ্ছিস? তবে আরে তুই তো খুব ভাগ্যবান। আজ জাতির জন্য বঙ্গবন্ধুর জন্মদিন, তাই বেলা 12টা পর্যন্ত আমি কারো গায়ে হাত দেবো না। 12টা বাজতে এখনো 3 মিনিট বাকি আছে। আর এই 3 মিনিটের মধ্যে তোরা যদি আমার কাছ থেকে ওকে নিয়ে যেতে পারিস তবে নিয়ে যা। আমি কথা দিচ্ছি, এই 3 মিনিট আমি তোদের কারো গায়ে হাত দেবো না। যা। কিন্তু তোরা যদি আমাকে মেরে ওকে নিয়ে যেতে না পারিস তবে যখন ঘড়িতে কাটায় কাটায় 12টা বাজবে তখন আমি তোদের জীবনে শেষ 12টা বাজিয়ে ছাড়ব। খাও না। আল্লাহ, এখন আমি কি করি? দুধও খাচ্ছে না, কান্নাও থামছে না। এখন আমি মায়ের বুকে দুধ কোথায় পাবো? না না, থাক থাক, কাঁদে না, কাঁদে না, কাঁদে না। ভাবি, 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 দেখো কাকি নিয়ে এসেছি। আসুন। তুমি আবার কাকে নিয়ে আসলে? কাজের বেটি, আজ থেকে ও বাচ্চাকে দেখাশোনা করবে, লালন পালন করবে। আচ্ছা, এর আগে তুমি কখনো বাচ্চার কান্না থামিয়েছো? হ্যাঁ, তাহলে আমার বাচ্চার কান্না থামিয়ে দাও। আপনার বাচ্চা মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। বাচ্চার ডান কপালে একটা তিল আছে। ডান কপালে তিল থাকলে বাচ্চারা খুব ভাগ্যবান হয়। নাও। আরে আরে, তুমি তো জাদুকরের মতো বাজিমাত করে দিলে। ভাবি, তাহলে ও তোমার পরীক্ষায় পাস, মানে ভালোভাবে পাস করেছে। এবার চাকরিটা হবে তো? না, এখনো পরীক্ষা শেষ হয়নি। আরো কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। তোমার নাম কি? বকুল। কি ব্যাপারে? তোমার নিজের নাম বলতে এত দেরি করলে কেন? আরে ভাবি, ও খুব বিপদের মধ্যে আছে। বেচারি স্বামী ওকে ফেলে চলে গেছে, তাই তো বেচারি ভেঙে পড়েছে। আজকালকার স্বামীরা এমনই হয়। তাদের কাজই হচ্ছে নিজের বউকে ছেড়ে অন্যের বউর পেছনে পেছনে ঘুরে বেড়ানো। কি ঠিক বলিনি? স্বামীর দোষ দিয়ে কি লাভ? আসলে আমার ভাগ্যেরই দোষ। ঠিক আছে ঠিক আছে, এই নিয়ে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না। এখন থেকে তুমি এ বাড়ি নিজের বাড়ি মনে করবে। আমার ছেলেকে তোমার নিজের ছেলে মনে করে লালন পালন করবে। আর আজ থেকে তুমি ওর নতুন মা। আমি কথা দিচ্ছি আপনার ছেলেকে আমার সন্তানের চাইতে বেশি আদর দিয়ে লালন পালন করব। আরেকটা কথা, তুমি ভুল করে কখনো আমার স্বামীর সামনে আসবে না। হ্যাঁ, ভাবির ধারণা অন্য কোনো মেয়ের উপর চোখ পড়লে আমার ভাইয়া হয়তো হাতছাড়া হয়ে যাবে। ওই দেখো আমার ভাইয়ার ছবি। আমার ভাইয়া। আমি কোনোদিন আপনার স্বামীর সামনে যাব না, আপনি বললেও যাব না। ঠিক আছে, ভেতরে এসো। এসো। স্যার, এদের কোত্থেকে ধরে নিয়ে এসেছো? এরা রাস্তায় মারামারি করছিল, আমি ধরে এনেছি। তুমি ধরে নিয়ে এসেছো? হ্যাঁ, না না স্যার, মানে আমি আর পাবলিক সহ আমরা ধরে এনেছি। তাই বলো, কি অপরাধে এদেরকে ধরে নিয়ে এসেছো? স্যার, একটা মেয়েকে হাইজেক করার চেষ্টা করছিল। মেয়েদেরকে একা দেখলে হাত পা চুলকা গরম হয়ে যায় শরীর, না? হ্যাঁ, কি ব্যাপার? মেয়েদেরকে রাস্তাঘাটে একা দেখলে ঘরে মা বোন আছে কথা ভুলে যাও, তাই না? এই, তাই না? হ্যাঁ, বল বল। হাবিলদার, এদের নামে কেস করো। তাতে এভাবে লিখো, যদি কোনো মেয়ের লাশ পাওয়া যায় তবে
এরাই তাকে ধর্ষণ করে মেরে ফেলেছে, যাতে করে কুত্তারা সারা জীবন জেলের ভিতর পচে মরে। আমাদের এত বড় শাস্তি দেবেন না স্যার, আমরা ওকে ধর্ষণ করতে চাইনি স্যার, মালিক আমাদের পাঠিয়েছিল ওকে তুলে নিয়ে যেতে স্যার। মালিক? কে তোমাদের মালিক? হেকমত চাকলাদার। হেকমত চাকলাদার? কেন ধরে নিতে বলেছিল? ওকে জানে মেরে ফেলতে। আচ্ছা, ওই মেয়ের ছবি দেখলে তাকে তুমি চিনতে পারবে? জি স্যার। এর মধ্যে আছে? না স্যার। দেখো তো এখানে আছে কিনা, ভালো করে দেখো এর মধ্যে ওই মেয়ের ছবি আছে কিনা। না স্যার। এখানে দেখো তো, ভালো করে দেখো। হ্যাঁ? এই মেয়ে স্যার। হ্যাঁ? I see. হাবিলদার, Yes, sir. এই মেয়ে হাসপাতাল থেকে পালিয়েছে। জি স্যার, আপনি ঠিকই বলেছেন। ওদেরকে হাজতে নিয়ে যাও, ব্যাপারটা আমি দেখছি। এই, চল, চল, চল। হাই বকুল, বকুল। ওর খিদে পেয়েছে। বাবা, না 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 না, এই তো নাও। আহা, জিদ করে না বাবা, রাগ করে না। নাও বাবা, নাও, খাও তো। কই? না, কি করি? মুন্না আর মায়ের দুধ খেতে চাচ্ছে। নিষ্ঠুর দুনিয়া, বাচ্চা দুধের জন্য কাঁদছে, আবার হতভাগী মা না জানি কোথায় কি করে বেড়াচ্ছে। হে আল্লাহ, আমি কি পাপ করেছি জানি না, নিজের ছেলে কাঁদছে, অথচ এত কাছে থেকে ওকে একটু দুধ খাওয়াতে পারছি না। তুমি একই শাস্তি দিচ্ছ আমাকে, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ, না 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 না। সর্বনাশ হয়ে গেছে বস, জামাল কাসেম ধরা পড়েছে, থানায় আপনার নাম বলে দিয়েছে। আরে রাখ, ওতে আমি ভয় পাই না। জন্মের দিন থেকে শুরু করে আমার জীবনের সব কথা বলে দিলেও আমার কিছু হবে না। কুত্তা ঘেউ ঘেউ করলেও হাতির কিছু যায় আসে না। তোকেও সব নিয়ে ভাবতে হবে না। শোন বস, আরে আসুন আসুন ওসি সাহেব, একদিন পর আমার বাড়িতে পদ ভুলে এলেন নাকি? আমি কোনোদিন পথ ভুল করি না, তাই আমি ঠিক পথে সঠিক বাড়িতে এসে দাঁড়িয়েছি। সঠিক বাড়ি মানে? আমার কথা শুনে চমকে উঠলেন নাকি চাকলাদার সাহেব? পুরুষের মতো আমার চোখের দিকে তাকে কথা বলুন। চাকলাদার সব সময় চোখে চোখ রেখে কথা বলে, কিন্তু সেই ব্যক্তিকে আমার সমান সমান হতে হবে। হেকমত চাকলাদার কোনো দিনই ছোট লোকদের চোখে চোখ রেখে কথা বলে না, তাদেরকে পাত্তাও দেয় না, ইজ্জত করে না। মিস্টার চাকলাদার, আমি একজন পুলিশ অফিসার। গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকারের অধীনে আমি দেশ সেবা চাকরি করি, যার ইজ্জত আপনার মতো বেদব লোকের চেয়ে অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, আর আমার হাতে 1.5 ফুটের একটা শক্ত আইনের ডান্ডা আছে। সেটা যদি একবার কারোর পিঠের উপর পড়ে, তখন সে আব্বা আব্বা বলে চিৎকার করে তার সারা জীবনের হিসাব নিকাশ দিতে থাকে। আমার বাড়িতে এসে আমাকেই ধমক দিচ্ছ? এত বড় সাহস তোমার? আপনাদের মতো লোকদেরকে কিভাবে সাহায্য করতে হয় তা আমার ভালো করে জানা আছে। এক্ষুনি আমি আইজি সাহেবকে ফোন করে সব বলছি। মিস্টার চাকলাদার, আপনি যার কাছে ইচ্ছে তার কাছে ফোন করবেন, আমার কোনো আপত্তি নেই।
কিন্তু তার আগে আমার প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে। বলেন বলেন, তাড়াতাড়ি বলেন। আপনার গলায় কি হয়েছে? মানে রাত্রে ঘুমোবার সময় বালিশের কারণে আমার ঘাড়ে ব্যথা হয়েছে। ব্যথা পেয়েছেন নাকি অন্য কেউ দিয়েছে? এই শহরে এমন কেউ নেই যে আমার গলা পর্যন্ত পৌঁছতে পারে। কিন্তু আপনার গলার কাছে সামান্য এক বাপের বেটি পৌঁছে গেছে। তুমি কোন বেটির কথা বলছো? আমি ওই বেটির কথা বলছি যে বেটি হাসপাতালে বাচ্চার জন্ম দিয়ে আপনাকে মারার জন্য ছুটে গিয়েছিল। ওই বেটির সাথে আপনার কিসের সম্পর্ক? আপনাকে হত্যা করে কিসের প্রতিশোধ দিতে চায়? মনে হচ্ছে তুমি বাংলাদেশের ধুমধারাক্কা ছবি খুব বেশি দেখো, তাই একটা মন গড়া কাহিনী বানিয়ে আমার কাছে এসছো। ঠিক আছে, আমি ধুমধারাক্কা একটি ছবির শেষ দৃশ্যের কথা বলছি। হিরো ভিলেনকে কিল খুশি লাথি মারতে থাকে, দু একটা মেরে শেষ করে না। ভিলেন লাথি খেয়ে কুত্তার মতো চিৎকার করতে থাকে, আর হিরো লাথি মারতেই থাকে। তার মানে তুমি নিজেকে হিরো মনে করছো, কিন্তু তুমি জানো না আমার একটা টেলিফোনে আমি তোমাকে হিরো থেকে জিরো বানাতে পারি। হ্যাঁ, ফোন আপনি তখনই করবেন যখন কাল আদালতে আপনার পালিত কুত্তাদেরকে আমি হাজির করব। কামা, ওকে যেতে বল, আর বলে দে এখন আমার ঘুমোবার সময় হয়েছে, আর এখান থেকে চলে যাবার পথটা দেখিয়ে দে। মিস্টার চাকলাদার, আজ রাতে শুধু একটা ঘুমের বড়ি নয়, এক মুঠো ঘুমের বড়ি খেয়ে ফেললেও শত চেষ্টা করে দেখবেন আপনার চোখে ঘুম আসবে না। যা, ওই পুলিশের কুত্তাটাকে আজ রাতেই জন্মের মতো শেষ ঘুম পাড়াবার ব্যবস্থা কর। সবাই শুয়ে পড়ুন, কেউ মাথা করবেন না, কেউ মাথা করবেন না। কি হচ্ছে এখানে? হ্যাঁ ভাই, আমি হতভাগার দুঃখিনী মা। আমার সন্তানকে আমি বুকে নিয়ে বয়ে বেড়াচ্ছি চাকরানির মতো, কিন্তু আমার সন্তান বলে মায়ের পরিচয় দিতে পারছি না। আমার নাম বকুল না, আমার আসল নাম মালা। আমি সেই মালা যে কোনো অন্যায় করেনি অথচ পুলিশের ভয় পালিয়ে বেড়াচ্ছে। আমি সেই মালা যার স্বামীকে মিথ্যে খুনের মামলায় ফাঁসিতে ঝুলিয়ে দিতে চাইছে। ভেবেছিলাম আইন সবার জন্য সমান, কিন্তু এখন দেখছি না, বড় লোকের জন্য আইন, গরিবের কোনো আইন নেই, বিচার নেই, সব মিথ্যে, সব মিথ্যে।
সব যদি মিথ্যা হয় তাহলে সত্য কোনটা? যে সত্য এই মিথ্যের দুনিয়া থেকে চিরদিনের জন্য উঠে গেছে, পৃথিবীতে সত্য বলে কিছু নেই। যে সত্য তুমি জানতে চাও, সেই সত্য জেনে তোমার কি লাভ? পৃথিবীর আর কারো লাভ হোক বা না হোক, তোমার সত্য কথা শুনে অন্তত একজন ছোট ভাই তো লাভ হতে পারে। হ্যাঁ বোন, তুমি আর আমার কাছে কিছুই লুকিয়ে রেখো না। আমি কথা দিচ্ছি, সত্যের জন্য আমি আমার ভাইয়ের সাথে যুদ্ধ করে, আইনের সাথে যুদ্ধ করে, তোমার এই ছোট ভাই তার জীবনের মায়া ছেড়ে দিয়ে বড় বোনের উপকার করবেই। এবার আমাকে সবকিছু খুলে বলো বোন। আমার সাজানো গোছানো সুন্দর একটা সংসার ছিল, যেখানে কোনো অভাব ছিল না। সুখের সাগরে ভাসছিলাম আমি। আমাদের সংসারে ছিল সুখ, ছিল আনন্দ। আমি মা হতে যাচ্ছি শুনে আমার স্বামী মহা খুশি। আনন্দে আত্মহারা হয়ে আমাকে নিয়ে কোথায় রাখবে, কি খাওয়াবে ভেবে পায় না। না, না। দুষ্টুমি করছে কেন? জানো মালা, তুমি যদি বেশি করে আঙ্গুর খাও তাহলে আমার সন্তান আঙ্গুরের মতো সুন্দর টুকটুকে হবে, হ্যাঁ, শক্তিশালী হবে, তাই না কুকুমনি? খুকু না, খোকা। আমি একটা ফুটফুটে খোকা চাই। না খুকু, খোকা কি? আমি একটা ফুটফুটে খুকু চাই। না, খোকা। আরে আমার প্রথম মেয়ে হবে। আমার প্রথম ছেলে হবে। দূর বোকা, আগে মেয়ে হলে ভাগ্য বদলে যায়, আমাদের ভাগ্য বদলে যাবে। হ্যাঁ ভাবি, মায়া ঠিকই বলেছে। কে আপনি? আমি আপনার সন্তানের আগমনে ভাগ্য খোলার চাবি নিয়ে এসেছি। সত্যি আপনার সন্তান ভাগ্যবান। জন্ম নেবার আগেই আপনাদের ভাগ্য খুলে গেল। নিন, এতে 1 লক্ষ টাকা আছে। এ সবই আপনার। কিন্তু আমি বুঝতে পারলাম না, আপনি এত টাকা দিচ্ছেন কেন? সামান্য একটু কাজ করতে হবে। আপনি আগামী শুক্রবার রাতে ঢাকা থেকে মালগাড়ি নাম্বার 2034 নিয়ে নিশ্চয় চিটাগাং যাচ্ছেন? হ্যাঁ যাচ্ছি। ওই মালগাড়ির বগিতে ব্যাংকে নগদ 10 কোটি টাকা ও শোনা যাবে। তাতে কি হয়েছে? আপনি শিমুলিয়া রেল ক্রসিং পার হয়ে 1 কিলোমিটার দূরে মাত্র 8 ঘন্টার জন্য মালগাড়িটা থামিয়ে দেবেন। বাস, আপনাকে আর কিছুই করতে হবে না, বাকি কাজ আমরা করব। তুই আমাকে কি ভেবে এখানে এসেছিস? তোর এত বড় সাহস? তুই ভেবেছিস টাকার লোভে আমি দেশের সাথে এত বড় বেইমানি করব? সরকারি টাকা সোনা তোকে লুট করতে দেব? বেরিয়ে যা, বেরিয়ে যা এখান থেকে, নইলে আমি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। ভাবি, আপনার স্বামীকে বোঝান, আপনার সন্তান পয়দা হবার আগেই আপনাদের ভাগ্য খুলে যাচ্ছে। ভাগ্য লক্ষ্মী নিজে হেঁটে এসেছে আপনাদের ঘরে। আমাদেরকে টাকার লোভ দেখে কিনতে এসেছিস? এ তো শুধু অগ্রিম, কাজ শেষ হবার পর এত টাকা দেব সারা জীবন গুনেও শেষ করতে পারবেন না। হারামজাদা দেশের শত্রু, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, নইলে পুলিশ থেকে এক্ষুনি ধরিয়ে দেবো। আমার কথা শুনুন, শেষবারের মতো বলছি, টাকাটা নিয়ে নিন। খবরদার, টাকার কথা আর একটি বড় উচ্চারণ করবে না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। প্রস্তাবে রাজি? না, আমাদের প্রস্তাবে রাজি না। বলেছে টাকা দিয়ে ওদের কেনা যাবে না। আচ্ছা আচ্ছা, পেপার নিয়ে যান, পেপার। আমাকে একটু সাপ্তাহিক ছুটি পত্রিকা দাও। নাও। ওই তাহলে ইঞ্জিন ড্রাইভার? ওই ইঞ্জিন ড্রাইভার রাজু আর পাশে ওর স্ত্রী, ওরা দুজনে মিলে আমাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। চলো। রাজু, শালা ড্রাইভারের বাচ্চা ড্রাইভার, আমাকে অপমান করার জন্যে এমন শাস্তি আমি তোকে দেব, সারা জীবন তোকে পস্তাতে হবে। চল।
মা তুমি এখানে? কে তোমাকে তুলে এনেছে? আমাকে ধরে নিয়ে চলো, চলো, শিগগির চলো। আরে ওই ইয়েস বস ধর ওকে ওই। ওঠ। রাজু তুই একে করছিস? সাব্বাস বিচ্ছু, সাব্বাস। তুমি তাড়াতাড়ি সোনার টাকা নিয়ে জঙ্গল পথে সোজা আমার গোডাউনে চলে যাও। সাবধান, পুলিশ যেন টেন না পায়। গাছেব কি হয়েছে? ইঞ্জিন ড্রাইভার রাজু টাকার লোভে আমাকে মেরে সোনা টাকা লুট করে পালিয়ে গেছে। মুভ। রাজু আমার ভয় করছে। কোনো ভয় নেই। ওই! ওঠো, মালা। মালা, মালা, তোমাকে তোমাকে আর একটু কষ্ট করতে হবে লোকে। তোমাকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। চলো, চলো। হ্যান্ডকাপ লাগাও। আমি কোর্টে চিৎকার করে বললাম আমার স্বামী নির্দোষ, সে খুন করেনি, কিন্তু কেউ আমার কথা শুনলো না। আমার স্বামীকে আদালত ফাঁসির আদেশ দিল। তবে কি ধরে নিব? এই পৃথিবীতে গরিবের কোনোই বিচার নেই। আছে, আছে, গরিবের বিচার আছে, আইনের বিচার আছে। আমার প্রতি তুমি বিশ্বাস রাখো বোন। আমি তোমাকে কথা দিচ্ছি, বোন বলে যখন একবার তোমায় দেখেছি, তখন ভাইয়ের দাবি নিয়ে আমার জীবনে বিনিময় হলেও তোমার প্রতি যারা অন্যায় অবিচার করেছে তাদের বিরুদ্ধে আমি লড়ে যাব। আর যতদিন এই অন্যায়ের বিচার আদায় করতে না পারবো, ততদিন আমি তোমার পক্ষে যুদ্ধ চালিয়ে যাব। তোমার সুখের ঘরে যারা আগুন জ্বালিয়েছি তাদেরকে আমি ছাড়বো না, কিছুতেই না। সাগর, আমার ভাইয়া, তুমি যাও। সাগর, এই সাগর। এখানে কি করছিস? উপরওয়ালার সাথে কথা বলছি। উপরওয়ালার সাথে কথা বলছিস? হ্যাঁ, উপরওয়ালার সাথেই কথা বলছি। বলছি, হে আল্লাহ, তুমি বাংলার ঘরে ঘরে আমার ভাইয়ের মতো ভাই জন্ম দাও, তাহলে পৃথিবীতে কোনো অন্যায় অবিচার থাকবে না। বাহ, খুব ভালো বলছিস। তবে এটা সত্যি করে বলছিস নাকি আমার সাথে ঠাট্টা করছিস? 50-50, মানে অর্ধেক অর্ধেক। তার মানে? তার মানে হচ্ছে, নাম্বার 1, তুমি কোনো অন্যায় অত্যাচারকে প্রশ্রয় দাও না। নাম্বার 2, যদি কেউ কোনো অন্যায় অত্যাচার করে তাকে তুমি গ্রেফতার করে আদালতে পাঠিয়ে দাও। অথচ তুমি একবারও ভেবে দেখো না ওই লোকটি সত্যিই কোনো অন্যায় করেছে কিনা। নিশ্চয়ই কাজ করার দায়িত্ব আমার নয়। ওই কাজ করার দায়িত্ব আমার। দেখ সাগর, আমি পুলিশ আর তুই উকিল। তোর আর আমার মধ্যে সারা জীবনে এই নিয়ে যুদ্ধ চলবে। আমি চিরদিন লড়ে যাব আইনের জন্য, আর আমি লড়ে যাব অন্যায়ের বিরুদ্ধে, সত্য আর ইনসাফের জন্য। তোমাদের নাস্তা রেডি। কামিং। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
বেয়াদবি মাফ করবেন, আমার এই নামাজ পড়ার জন্য একটু দেরি হয়ে গেল। কিন্তু আপনাদের যা বলার তাড়াতাড়ি বলুন, কারণ আমাকে এক্ষুনি আবার বিধবা নারী নির্যাতন সমিতিতে একটা এই গুরুত্বপূর্ণ ভাষণ দেওয়ার জন্য প্রধান অতিথি হিসেবে এক্ষুনি যেতে হবে। হুজুর, বর্ষাকাল শুরু হয়েছে, এতিমখানা ছাদ দিয়ে পানি পড়ছে এবং অনেক জায়গায় ফাটলও ধরেছে। এই মুহূর্তে মেরামত না করলে যখন তখন ছাদ ভেঙে পড়ে সব এতিম বাচ্চারা মারা যাবে। এতিম বাচ্চারা মারা যাওয়ার আগে আমি আপনাকে মেরে ফেলতাম মুন্সিজি। এই কথা আপনি আমাকে এতদিন বলেননি কেন? আরে এই এতিম বাচ্চারাই তো হচ্ছে আমাদের দেশের আগামী দিনের ভবিষ্যৎ। ওদের যদি একটা কিছু হয়ে যেত তাহলে আমি আপনাকে কিছুতেই ছাড়তাম না। ঠিক আছে, আজই আমি আপনাকে 5 লক্ষ টাকা পাঠিয়ে দিচ্ছি। আজ থেকেই কাজ শুরু করে দিন, যাতে করে এতিম বাচ্চারা আর কষ্ট না পায়। সত্যি স্যার, আপনি দয়াবান। আল্লাহ আপনাকে অনেক দিন বাঁচিয়ে রাখুক। ঠিক আছে, ঠিক আছে। এই রহিম মিয়া, তোমাকে না কতদিন বলেছি এত দূর থেকে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমার সঙ্গে দেখা করার কোনো দরকার নেই। তুমি খবর দিলে আমি নিজেই তো তোমার সঙ্গে দেখা করে আসতাম। তোমরা আমাকে আর কত কষ্ট দেবে? এবার বলো কি জন্য এসছো? স্যার, আপনি বলে দিয়েছেন তাই আমার মেয়ের চাকরিটা হয়েছে। বলে কি? আমি আবার চাকরির কথা কখন বললাম? ও হ্যাঁ হ্যাঁ, ওরা যদি আমার কথায় তোমার মেয়েকে চাকরি না দিত তাহলে ওদের চাকরি আমি খেয়ে ফেলতাম। আরে না না, তোমার জায়গা ওখানে নয়, তোমার জায়গা আমার বুকে। সুখে থাকো, আনন্দে থাকো, গোপনে আমার সঙ্গে দেখা করো। এবার এবার আমি তোমার প্রমোশনের ব্যবস্থা করে দেব। হুজুর, আমি আপনার জন্য মিষ্টি নিয়ে এসেছি। তুমি আমার জন্য ঘুষ নিয়ে এসেছো? হুজুর, আপনি আমাদের অন্নদাতা। না, মিথ্যে কথা। ও তোমাদের অন্নদাতা নয়, ও দেশের শত্রু, জাতির শত্রু, ও নারী ধর্ষণকারী, ও চোরাকারবারি নাম্বার 1। মিস্টার চাকলাদার, তুমি কালো টাকার জোরে সহজ সরল মানুষের চোখে ধুলো দিতে পারলেও তোমার ওই জঘন্য পাপী চেহারা আমার কাছ থেকে লুকোতে পারবে না। আমি সবার সামনে তোমার এই ভালো মানুষের মুখোশ খুলে দেব। সাগর, এসব তুমি কি বলছো? বেয়াদবের মতো কথা বলো না, সম্মানের সাথে কথা বলো। ইনি আমার বাবা। এ তোমার বাবা নয়, তুমি জানো না ও নিজে মালগাড়ি থেকে টাকা সোনা লুট করে একজন নির্দোষ ইঞ্জিন ড্রাইভারকে ফাঁসিতে ঝুলিয়েছে। তোমার বাবা একজন ক্রিমিনাল, স্মাগলার, খুনি। আর কেউ হলে আমি হাত টান দিয়ে ছেড়ে ফেলতাম, কিন্তু আমি তা করলাম না, কারণ আমি তোমাকে ভালোবাসি। হেকমত চাকলাদার, তুমি যদি 24 ঘন্টার মধ্যে নিজের দোষ স্বীকার করে পুলিশের হাতে ধরা দিয়ে নির্দোষ ইঞ্জিন ড্রাইভার রাজুকে জেল থেকে ছেড়ে না দাও, তাহলে যেখানে তুমি লুট করা টাকা আর সোনা মাটির নিচে পুঁতে রেখেছো, আমিও তোমাকে সেইখানে চিরদিনের জন্য মাটির নিচে জ্যান্ত পুঁতে ফেলবো। সাগর কি করে জানলো ট্রেনে লুট করা টাকা সোনার কথা? নিশ্চয়ই মালার সাথে ওর কোনো যোগাযোগ আছে। তার মানে এদেশে কোনো আইন নেই, আদালতে কোনো বিচার নেই, সাক্ষী প্রমাণ সব মিথ্যে। আহা, আমি সবার কথা বলছি না ভাইয়া, একজন নির্দোষ ইঞ্জিন ড্রাইভার রাজুর কথা বলছি। ইঞ্জিন ড্রাইভার রাজুর বিচার হয়ে গেছে, ওই মামলার ফাইল বন্ধ হয়ে গেছে। কিছুদিনের মধ্যে ওকে ফাঁসিতে ঝুলতে হবে। রাজুকে ফাঁসিতে ঝুলতে হবে না ভাইয়া, ফাঁসিতে ঝুলতে হবে মিথ্যে সাক্ষীদের, ফাঁসিতে ঝুলতে হবে অন্যায় অত্যাচারী। ইঞ্জিন ড্রাইভার রাজুকে ফাঁসিতে ঝুলতে হবে না, কারণ ও নির্দোষ। রাজু যদি নির্দোষ হবে তবে পুলিশের হেফাজত থেকে কেন পালিয়ে গিয়েছিল? মমতাময়ী মা শত বিপদের মাঝেও তার সন্তানকে বুক থেকে ছুঁড়ে ফেলে দিতে পারে না, কিন্তু রাজুর স্ত্রী কেন তার দুধের শিশুকে হাসপাতালে রেখে পালিয়েছে? পারবে পারবে কোনো মা তার সন্তানকে ফেলে চলে যেতে? কেন পালিয়েছে জানিস? এই জন্য পালিয়েছে ওই লুটের টাকা আর সোনার লোভে, যাতে করে বাকি জীবনটা আরামায়েশে কাটাতে পারে। আমি বিশ্বাস করি না ভাইয়া, সে বাকি জীবন আরামায়েশে কাটাবার জন্য নিজের বাচ্চাকে ফেলে পালিয়েছে। সে পালিয়েছে
যে তার নির্দোষ স্বামীকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে তাকে হত্যা করে প্রতিশোধ নিতে। তোকে এসব কে বলেছে? কে আবার বলবে? ওই মেয়ে মালা নিজ মুখে আমাকে বলেছে। মালা এখন কোথায়? সরি, আমি কোনো পুলিশ অফিসারকে মালার কথা বলবো না। সাগর, আইনের লোকের সাথে এমন করা তার ঠিক হবে না। আইন কিনে ছেলেমেলে খেলবে না বলে দিচ্ছে। কি হয়েছে? খেলবে না বলে দিচ্ছে। কি হয়েছে আমার দেবরের? ওর সাথে এমন করছো কেন? তুমি চুপ করো। তোমার আদর পেয়ে ওর সর্বনাশ হয়ে গেছে। ওকে বোঝাও, তা না হলে যে হাত দিয়ে ওকে আমি লালন পালন করে মানুষ করেছি, সেই হাত দিয়ে আমি ওর হাতে হাত করা পড়াতে বাধ্য হব। কি ব্যাপারে উকিল সাহেব? দেখো ভাবি, ভাই আমার কোনো কথাই শুনতে চায় না। তোমার ভাইয়ের কথায় মন খারাপ করো না, ও তোমাকে ভীষণ আদর করে। বুঝলে উকিল সাহেব? নাও। সোমা, তোমার তুলনা হয় না ডার্লিং। কি যে বলো। হ্যালো বস, বিচ্ছু সন্ধান পেয়েছি। শাবাশ আমিরা, তুই বিচ্ছুকে লক্ষ্য রাখিস, ও যেন পালাতে না পারে। ওই হারামজাদা আমার সমস্ত লুটে সোনা আর টাকা নিয়ে পালিয়েছে। ওকে ধরতে না পারলে আমার কোটি কোটি টাকা সর্বনাশ হয়ে যাবে। শোন, পুলিশ অফিসার পলাশ ও তার ছোট ভাই সাগর আমাদের সন্দেহ করেছে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে বস। বিচ্ছু পুলিশের চোখকে ফাঁকি দিতে পারলেও আমাকে ফাঁকি দিতে পারবে না। আমি এক্ষুনি আসছি। জানো সোমা, আমাদের হাতে এখন অনেক টাকা। ইচ্ছে করলে আমরা সমস্ত পৃথিবীটা কিনে ফেলতে পারি। তাহলে আর দেরি কেন ডার্লিং? চলো না, কিছুদিনের জন্য আমরা হংকং, সিঙ্গাপুর, ব্যাংকক, আমেরিকা ঘুরে আসি। তুমি কিচ্ছু চিন্তা করো না, আগামী 7 দিনের মধ্যে আমরা বিশ্ব ভ্রমণে বের হব। খবরদার বিচ্ছু, পালাবার চেষ্টা করবি না, নইলে আমি তোকে গুলি করে মেরে ফেলবো। এবার বল, টাকা সোনা কোথায় লুকিয়ে রেখে? ও অবশ্যই অবশ্যই, তোমাকে আমি টাকা সোনার ভাগ দেব। তুমি আবার কে? আমি দুধালা ছোট ভাই। সে কোথায়? সে অসুস্থ, তাই আমি নিজেই দুধ নিয়ে এসেছি। 1, 2, 3। হ্যালো, কে? বস, আপনার ধারণাই ঠিক। মালা এখন ওই পুলিশ ইন্সপেক্টর পলাশের বাসাতেই আছে। আমার ধারণাটাই ঠিক। ঠিক আছে, আমি ব্যবস্থা নিচ্ছি। দেখি কোথাকার পানি কোথায় গিয়ে দাঁড়ায়। হ্যালো হ্যালো আইজি সাহেব, আপনাকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিচ্ছি। ঠিক আছে। যে মালাকে নিয়ে এত হইচই হচ্ছে, সেই মালা পুলিশ অফিসার পলাশের বাড়িতেই আছে। কি বলছেন আপনি? ওকে ধরতে না পারলে কেসে সুষ্ঠু তদন্ত হবে না, বিচারও হবে না। এই দেখো তো, এই ডিজাইনটা কেমন দেখো তো। এই ডিজাইনটা কিন্তু আমাকে বানিয়ে দিতেই হবে। কই দেখে। এবার না, এটা তোমাকে বানিয়ে দেব। কলিং বেল, তুমি বসো, আমি দেখছি। স্যার, আপনি হঠাৎ? স্যার, আপনি আমার বাড়িতে? হ্যাঁ, আমাকে আসতে হলো একটা তদন্তের জন্য।
আমাকে টেলিফোনে জানানো হয়েছে তুমি নাকি মালাকে এ বাড়িতে লুকিয়ে রেখেছো। তাই আমি এসেছি পুরো বাড়িটা তল্লাশি করতে। আমি মালাকে লুকিয়ে রাখবো কেন স্যার? হ্যাঁ, ঠিক আছে স্যার, আপনি আমার পুরো বাড়ি তল্লাশি করুন। এই ভালো করে পুরো বাড়িটা তল্লাশি করো, যাও। এই ঘরে কোনো মেয়ে মানুষ নাই, অন্য ঘরে ভালো করে দেখো। ইয়েস স্যার। এই ঘরে একটা মেয়ে মানুষ পাওয়া গেছে। ঠিক আছে, ওকে এখানে নিয়ে এসো। এই, চলো চলো। এই মুখের উপর থেকে কাপড় সরিয়ে ফেলো। বকুল, মুখের উপর থেকে কাপড় সরিয়ে ফেলো। আরেকটা কথা, তুমি ভুল করে কখনো আমার স্বামীর সামনে আসবে না, মনে থাকবে তো? ও বুঝেছি। আরে সেটা তো অন্য কথা। তুমি তো এখন সাহেবকে দেখাচ্ছ না, তুমি বড় অফিসারকে দেখাচ্ছ। ঠিক আছে, তুমি একটু ওই ঘরে চলো তো, আসো। না, একদম মিল নেই এই ছবির সাথে। ঠিক আছে, তুমি এখন যাও। পলাশ, এসো এসো। সরি পলাশ, এই অন্য মহিলা, এই ছবির সাথে মহিলার কোনো মিল নেই। ঠিক আছে পলাশ, তোমরা মনে কিছু করো না। ওকে স্যার, নো প্রবলেম স্যার। আচ্ছা আসি। থ্যাংক ইউ স্যার। এসো তোমরা। কি হয়েছে? কিচ্ছু হয়নি, তুমি ভয় পেয়েছো? আরে ভয়ের কিচ্ছু নেই। আপু বেরিয়ে এসো, পুলিশ চলে গেছে। আমি সাকসেসফুল। পুলিশ চলে গেছে? হ্যাঁ আপু, পুলিশ চলে গেছে। জানো আপু, পুলিশের কাছ থেকে সব সময় দূরে থাকতে হয়। ওদের সাথে না করা যায় বন্ধুত্ব, না করা যায় শত্রুতা। ভাইয়া তুমি? আমি ভাইয়া নই, আমি পুলিশ ইন্সপেক্টর জায়েদুল হক পলাশ। বিড়ালকে কখনো বাঘ বানানো যায় না। মালা, আমি তোমাকে গ্রেফতার করলাম। এই চলো আমার সাথে। ভাইয়া, আবারও তুমি ওই একই কথা বলছো। আচ্ছা, তুমি যদি ওকে গ্রেফতার করো তাহলে তোমার কি লাভ হবে? তুমি একটি মেডেল পাবে, তাই তো? ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে একটি মেডেল তৈরি করে দেব। তুমি ওকে গ্রেফতার করো না, প্লিজ ভাইয়া, প্লিজ প্লিজ। তুমি মালাকে গ্রেফতার করো না। আমি তোর কথা মালাকে গ্রেফতার নাও করতে পারি, কিন্তু আমি একজন পুলিশ অফিসার হয়ে আইনের পথে সরে দাঁড়াতে পারি না। আমি ওকে গ্রেফতার করব না, আমি আমার বোনকে গ্রেফতার করতে দেব না। আমি ওকে গ্রেফতার করলাম। আমি বাধা দেব, দেখি কে আমার বোনকে গ্রেফতার করে। তুই দেখতে চাস? হ্যাঁ, তুই দেখতে চাস? তবে দেখ, সরে দাঁড়াও সামনে থেকে। আমি শেষবারের মতো বলছি, ওর সামনে থেকে সরে দাঁড়া। সরে দাঁড়া। ছেড়ে দাও আমাকে। ছেড়ে দাও। আমি অনেক ভেবে দেখলাম, আমার জন্য আজ তোমাদের ভাই ভাই ঝগড়া। আমি তোমাদের দুই ভাইয়ের মাঝে প্রাচীর হয়ে দাঁড়িয়েছি। তার চেয়ে তুমি আমাকে পুলিশের হাতে তুলে দাও। তুমি বাড়ি ফিরে যাও ভাই। না বোন না, কোনো ভাই পারে না
তার বোনকে পুলিশের হাতে তুলে দিতে। আমিও পারবো না। আমার জন্য কোনো চিন্তা করো না বোন, তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো আমি যেন শত বিপদের মাঝেও মিথ্যার বিরুদ্ধে জয়ী হতে পারি। সাগর, হ্যালো, শোনো, পুলিশ ইন্সপেক্টর পলাশের ভাই সাগর আমাকে ফলো করছে। আমি শালবনের টিলা নাম্বার 003-এর দিকে যাচ্ছি। তোমরা রাস্তায় ফাঁক পেতে অপেক্ষা করো, যেভাবে হোক ওকে আটকাতে হবে। ওকে বস, সব ব্যবস্থা করছি। পলাশের ছোট ভাই সাগর, ওকে আটকে রাখো। ওর কাছ থেকে মালার সন্ধান বের করতে হবে। সাব্বাস বিচ্ছু, তুমি কোনো চিন্তা করো না। আমি কালী মন্দিরের পেছনে শালবনের টিলা নাম্বার 003-এ এক্ষুনি আসছি। সাগর যেন পালাতে না পারে। হ্যালো, হ্যালো, সর্বনাশ হয়ে গেছে ভাইয়া। কে তুমি? আমি শিউলি বলছি। সাগর ভীষণ বিপদে পড়েছে। এক্ষুনি আপনি না গেলে ওরা সাগরকে মেরে ফেলবে। সাগর কোথায়? কালী মন্দিরের পেছনে টিলা নাম্বার 003-এ। হাবিলদার, স্যার, ফোর্স রেডি করো, এখনই কালী মন্দির যেতে হবে। মুভ! ইয়েস। বল মালা কোথায়? শিগগির বল, শিগগির বল হারামজাদা, নইলে আমি তোকে জানে মেরে ফেলবো। না, আমি বলবো না। আমি জানি, কিন্তু আমি বলবো না। বলবি বলবি, শুধু মালা নয়, তোর 14 গোষ্ঠীর ফর্দ আমাকে লিখে দিবি। বস, পুলিশ। পুলিশ কি? পুলিশ। চলো না, চলো কুইক। খোলো। এবার বল মালা কোথায়, নইলে নইলে তোকে আমি গ্রেফতার করতে বাধ্য হব। ভাইয়া, শুধু মালার ঠিকানা নয়, প্রয়োজনে আমি মালাকে তোমার হাতে তুলে দেব। সেই সাথে তখন তুমি আমাকেও গ্রেফতার করো, আমার কোনো আপত্তি থাকবে না। ভাইয়া, তোমার দুটি পায়ে পড়ি ভাইয়া, তুমি একজন নির্দোষ ব্যক্তিকে ফাঁসি দিও না। ভাইয়া, শুধু বিধবা মালার কাছেই নয়, তুমি আল্লাহ তাআলার কাছে এই অপরাধে ক্ষমা পাবে না। তুই কি বলতে চাস? হ্যাঁ ভাইয়া, আমি ঠিকই বলছি। তুমি জানো না ভাইয়া, ওই চোরাকার বাড়ি চাকলাদার ইঞ্জিন ড্রাইভার রাজুর মতো দেখতে, একদম হুবহু একই চেহারার বিচ্ছু নামের একজন লোককে জোগাড় করে, তার সাথে চক্রান্ত করে ট্রেন লুটের সময় রেল পুলিশ ও রেল গার্ডকে হত্যা করে সোনা আর টাকা লুট করেছে। ইন্সপেক্টর, তুই আমাকে ছেড়ে দে, আমি নির্দোষ। চক্রান্ত করে যারা আমার মতো নির্দোষ ব্যক্তিকে ফাঁসিতে ঝুলাতে চায়, তাদের আমি আইনের কাঠগড়ায় দাঁড় করাতে চেয়েছিলাম। আমি প্রমাণ করতে চেয়েছিলাম আমি নির্দোষ, কিন্তু কিন্তু তুই তা করতে চাইলি না। তোর কথা যদি সত্যি হয়, রাজু যদি সত্যি নির্দোষ হয়, খুন না করে থাকে, তোর মাথায় হাত রেখে কসম খেয়ে বলছি রাজু ফাঁসি হবে না।
আমি আইনের সামনে সত্য প্রমাণ করে রাজীর ফাঁসি হতে দেব না। ভাইয়া ভাইয়া রাজু, ইন্সপেক্টর সাহেব, আমার জীবনের শেষ ইচ্ছা কি তাই জানতে এসেছেন, তাই না? আমার মনে হচ্ছে তোমার এই কেসের কোথাও না কোথাও একটা ভুল হয়েছে। আর কি ভুল হয়েছে আমি সেটা তোমার কাছে জানতে এসেছি। আপনি যখন আমাকে গ্রেফতার করেন তখন আমি চিৎকার করে বলেছিলাম, ইন্সপেক্টর সাহেব, আমি নির্দোষ, আমি হত্যা করিনি, আমি খুন করিনি। আজ তোমার প্রতি আমার বিশ্বাস জন্মেছে। তুমি নিজ মুখে আমাকে সব খুলে বলো। আমার প্রতি তুমি বিশ্বাস রেখো। কি ব্যাপার, চুপ করে আছো কেন? বলো। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, আমি বলবো, আমি সব বলবো। তুমি কোনো চিন্তা করো না, আমি সত্য প্রমাণ করে তোমাকে মুক্ত করবই। স্যার, রাজুর ফাঁসির দিন ঠিক হয়ে গেছে। আর মাত্র 24 ঘন্টা পর আগামীকাল ভোর 4:30 তাকে ফাঁসি দেওয়া হবে। 24 ঘন্টা, সে তো অনেক সময়। রাজু, আমি চলে। আরে সাথে আবার কাকে নিয়ে এসেছো? আরে পরিচয় করিয়ে দেবার জন্যই তো সাথে করে নিয়ে এলাম। উনি হচ্ছেন শেখজি রামলাল আগরওয়ালা। থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ। বসুন শেখজি, ঠিক আছে। আপনার কথা অনেক শুনিয়াছে। আজ আমার সৌভাগ্য এই তো কাছ থেকে আপনাকে দেখলাম। আচ্ছা আচ্ছা, খুব খুশি হলাম। এখন খবর বলো। শেখজির সাথে সোনা বেচা ফাইনাল হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ঠিক। কাল নগদ টাকা তুলে দেবে, বিনিময়ে আমরা শেঠজির হাতে সমস্ত সোনা তুলে দেব। তুমি ঠিকই বলেছো বিচ্ছু, আমার কোনো আপত্তি নেই। তাছাড়া সোনা তো এখনো তোমার গোডাউনেই আছে। যত তাড়াতাড়ি সম্ভব বিক্রি করে ফেলাই ভালো। দেরি হলে বলা তো যায় না কখন কি ঝামেলা হয়ে যায়। কারেক্ট। তবে এত বড় খুশির খবর তো আর কালি মুখে থাকা যায় না, না ছাড়া জমবে না। কি বলেন শেঠজি? সহি কথা, সহি কথা। এত বড় কারবার হবে আর গানা বাজানা হবে না। এত হবে কি হবে, শুধু নাচ গানই নয়, আরো অনেক কিছুই হবে। এই দুনিয়াতে ভাই এসো ফুর্তি করে যাই, এই দুনিয়াতে ভাই এসো ফুর্তি করে যাই। ভালো মন্দ আসল নকল হয়েছে সমান, চিটার নাম্বার ওয়ান, সবাই চিটার নাম্বার ওয়ান, চিটার নাম্বার ওয়ান, সবাই চিটার নাম্বার ওয়ান, চিটার নাম্বার ওয়ান, সবাই চিটার নাম্বার ওয়ান। রাতের রঙিলা মানুষ নেশায় আছে রে বেহুশ, নাচের তালেতে নাচে ডাকে আমার কাছে, আহা আহা। ও রাতের রঙিলা মানুষ নেশায় আছে রে বেহুশ, নাচের তালেতে নাচে ডাকে আমার কাছে, তারা কাছে রইলাই আমি তারা জানের জান। চিটার নাম্বার ওয়ান, সবাই চিটার নাম্বার ওয়ান, চিটার নাম্বার ওয়ান, সবাই চিটার নাম্বার ওয়ান। এই দুনিয়া
দুনিয়াতে ভাই এসো ফুর্তি করে যাই, এই দুনিয়াতে ভাই এসো ফুর্তি করে যাই। ভালো মন্দ আসল নকল হয়েছে সমান, চিটার নাম্বার ওয়ান সবাই চিটার নাম্বার ওয়ান, চিটার নাম্বার ওয়ান সবাই চিটার নাম্বার ওয়ান। চিটার নাম্বার ওয়ান সবাই চিটার নাম্বার ওয়ান, চিটার নাম্বার ওয়ান সবাই চিটার নাম্বার। আমি কোথা? আমি এখানে কেন? আমার সঙ্গে কয়দি পোশাক, আমার নাম্বার 303। এদিকে এসো, তাড়াতাড়ি এসো, এটা খোলো খোলো। আরে রাজু ভাই এমন করছো কেন? রাজু? আরে আমি রাজু না বিচ্ছু। আরে কালকে রাইতেই তো আমাদের সাথে ডাল রুটি খাইছো। এই মিয়া, আমি কখন ডাল রুটি খেলাম? না, আমি ডাল রুটি খাইনি। আরে কাল রাতে তো মুরগির রোস্ট খেয়েছি, কাবাব খেয়েছি, বিদেশি মদ খেয়েছি, হুইস্কি খেয়েছি। সবে তো তাই মাথা খারাপ হয়ে গেছে। হাসি না ভাই, আমাকে বাঁচিয়ে দিও না, আমি বিচ্ছু, আমি রাজু না, আমি রাজু না। যেভাবে হোক বিচ্ছুকে খুঁজে বের কর। আরে হঠাৎ করে ও কি পৃথিবী থেকে গায়েব হয়ে গেল নাকি? আরে বিচ্ছু, এসো 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 বিচ্ছু। আরে তুমি তো আমার রিজার্ভ ব্যাংক। আমি তো ভেবেছিলাম তুমি আমার সাথে বেইমানি করে চিরদিনের মতো পালিয়ে গেছো। তোমার মনে রাখা উচিত বিচ্ছু, আমি তোমাকে প্লাস্টিক সার্জারি করে বিচ্ছু থেকে রাজু বানাবো। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমাকে আমি নতুন জীবন দেব। তোমার পেছনে আমি লক্ষ লক্ষ টাকা খরচ করে প্লাস্টিক সার্জারি করিয়ে তোমার চেহারা বদলে তোমার মতো বিচ্ছুকে নকল রাজু বানিয়েছি। আমি সাকসেসফুল। হ্যাঁ, এবার আমি সবাইকে দেখিয়ে দেব চিটিংবাজি কাকে বলে। তার বিনিময়ে আমি যেমন ফায়দা লুটেছি, তেমনি তোমাকে দিয়েছি নতুন জীবন। আমি জানতাম তুমি কোনো দিন আমার সাথে বেইমানি করতে পারো না। তুমি আমাকে থাপ্পড় মারলে বিচ্ছু? আমি বিচ্ছু নই, আমি ইঞ্জিন ড্রাইভার রাজু। তুই আমি নকল রাজু নই, আমি আসল রাজু। এসব কি বলছিস? আমি তোকে চিরদিনের জন্য অন্ধ করে দেব। তোর চোখ থাকতে তুই কাউকে চিনবি না, কে রাজু আর কে বিচ্ছু। তোর ফাঁদে তোকেই পড়তে হবে চাকরদার। তুই বিচ্ছু না রাজু?
তুই নিশ্চয়ই আমার সাথে রসিকতা করছিস। আরে রাজু তো জেলে। ও ঠিকই বলেছে, ও বিচ্ছু না রাজু। রাজু এতদিন জেলে ছিল, কিন্তু এখন বিচ্ছু জেলে আছে। শুধু তাই নয়, খুনের দায়ে বিচ্ছুর ফাঁসি হবে। তুমি এসব কি বলছো? হ্যাঁ বেঈমান শ্বশুর আব্বা যান, ভাইয়া ঠিকই বলেছে। আপনার চক্রান্তের খেলা শেষ হয়ে গেছে। এক্ষুনি এই মুহূর্তে আমি তোমাকে গ্রেফতার করতে পারি, কিন্তু আমি তা করব না। কারণ প্রথমে আমাকে একজন নির্দোষ নিরপরাধ ব্যক্তিকে ফাঁসির হাত থেকে বাঁচানো ফরজ হয়ে দাঁড়িয়েছে। আর তুমি এখন থেকে প্রতিটা মিনিট, প্রতিটা মুহূর্ত অপেক্ষা করতে থাকো, কখন তোমার হাতে হাত করা পরে তোমাকে গ্রেফতার করব। এই ইন্সপেক্টর, তুই আমার বাড়িতে এসে আমাকে ধমক দিচ্ছিস? আমার হাতে হাত করে পড়াতে চাস? তোর এত বড় সাহস! আরে শুধু এই শহরেই নয়, গোটা দেশ আমার কথায় ওঠে আর বসে। আমার হাতের একটি আঙ্গুলের ইশারায় গোটা দেশ নাচতে থাকে, নাচে। আমার ক্ষমতার বাহাদুরি দিয়ে আমি যদি তোকে কাফন পরাতে না পারি, তাহলে আমার নাম হেকমত চাকলাদার বদলিয়ে কুত্তা চাকলাদার রাখবো। হ্যাঁ, কুত্তা চাকলাদার রাখবো। আমার শ্রদ্ধেয় হবু শ্বশুর কুত্তা আব্বা যান, আপনি নিজের হীন স্বার্থের জন্য চক্রান্ত করে সুপরিকল্পিতভাবে রাজু ভাইকে যেভাবে জেলে পাঠিয়েছিলেন, আমরাও তার দাঁত ভাঙা জবাব দিয়ে ঠিক একইভাবে আপনার প্রিয় লোক বিচ্ছুকে জেলে পাঠিয়েছি। আইন আর বিচারের সংগ্রাম শেষ হয়ে গেছে। এবারের সংগ্রাম মানুষরূপী শয়তানের বিরুদ্ধে প্রকৃত মানুষের সংগ্রাম। আর এই সংগ্রাম চলতেই থাকবে যতদিন তোমার মতো শয়তান লোকের পাপের শাস্তি না হয়। চলো। শাবাশ তিন বাহাদুর, তোমরা বিচ্ছুকে ফাঁসিতে ঝোলাতে চাও, কিন্তু আমি বিচ্ছুকে ফাঁসিতে ঝুলতে দেব না। গাঙ্গুয়া! শাবাশ, চলো। আরে বিচ্ছু, আমি তোমার দিন কোনোদিনও শোধ করতে পারবো না চাকলাদার। বিশ্বাস করো, আমি কোনোদিনও তোমাকে টাকা সোনার ভাগ দিতাম না। কিন্তু কিন্তু তুমি আমাকে নতুন জীবন দিয়েছ। আমি মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন তোমার সাথে বেইমানি করব না। হ্যাঁ, কথা দিলাম। ঠিক আছে, তারই প্রমাণ হবে আজ। কিন্তু আর দেরি করা ঠিক হবে না। পুলিশ পৌঁছানোর আগেই টাকা আর সোনা নিয়ে এ দেশ ছেড়ে পালাতে হবে আমাদের। কিন্তু তার আগে বলো, টাকা আর সোনা কোথায় লুকিয়ে রেখেছো? হ্যাঁ, আমি তোমার কাছে মিথ্যে বলবো না। সে কথা আমি জীবনে কোনোদিন কাউকে বলতাম না। আমি সত্যি করে বলছি, শ্যামপুরে আমার জঙ্গলবাড়ির গোপন আস্তানায় যেভাবে টাকা আর সোনা লুকিয়ে রেখেছি, সেখানে আমার অনুমতি ছাড়া কাক পক্ষীও যেতে পারবে না। হ্যালো, পলাশ ভাইয়া, আমি শিউলি বলছি। জেল ভেঙে আমার বাবা বিচ্ছুকে নিয়ে এসেছে। বিচ্ছু আর আমার বাবা শ্যামপুরের জঙ্গল বাড়িতে বিচ্ছুর আস্তানায় যাচ্ছে। ওখান থেকে টাকা সোনা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে, তোমার কথা মতো আমি সব ব্যবস্থা করছি।
তোমারই মেয়ে তোমাকে পুলিশের হাতে তুলে দিয়ে তোমার মৃত্যু কামনা করতে এসেছে। আরাম যদি দুনিয়ার সব মেয়েরা নামাজ পড়ে আর মোনাজাত করে আল্লাহর কাছে দোয়া করে তার বাবা যেন অনেক দিন বেঁচে থাকে, আর তুই আমার মৃত্যু চাস। তোর মতো মেয়ের আমার প্রয়োজন নেই। সব মেয়েরাই আল্লাহর কাছে মোনাজাত করে যাতে করে বাবা অনেকদিন বেঁচে থাকে, কিন্তু তোমার মতো চোরা কারবারি বাবার জন্য মোনাজাত করবে পুলিশের হাতে ধরা পড়ার জন্য, কারণ তুমি সমাজের শত্রু, দেশের শত্রু। আমি তোকে গুলি করে মেরে ফেলবো। আমি তোমার একমাত্র মেয়ে, আমি জানি তুমি আমাকে মারতে পারবে না। এই, আমি তো তোর বাবা নই, আমি তোকে মারতে পারবো। নিয়ে যাও ওকে। সবাইকে নিয়ে চলো। এই লুট করা টাকার বাক্সগুলি এখানে? স্যার, সমস্ত টাকা সোনার বাক্সগুলি এই ঘরের মধ্যেই আছে। সব দরজার সামনে সেন্ট্রি রাখো আর সমস্ত মালামালের সিজার লিস্ট করো। ঠিক আছে স্যার। এই Yes, sir. এটাকে নিয়ে যাও। এই চলো। রাজু ভাই, একদিন তুমি আমাকে ওর নতুন মা বলে ডেকেছিলে, আজ থেকে আমি তোমাকে আমার ছেলের নতুন মা বলে ডাকবো।
ওকে আমি তোমার হাতে তুলে দিতে চাই। তার আর দরকার হবে না ভাবি, আমি একটা খুশির সংবাদ নিয়ে এসেছি। কিসের খুশির খবর ভাই? আমি ডাক্তারের রিপোর্ট নিয়ে এসেছি। শিমুল খুব শিগগিরই মা হতে যাচ্ছে। তাই নাকি? তাই তো সত্যি একটা খুশির খবর। থামো, এর চাই তো আমার কাছে অনেক বড় খবর আছে। সেটা আবার কি? সেটা হচ্ছে আমার ছেলের নতুন মাকে আর নতুন করে বাচ্চা লালন পালনের ট্রেনিং নিতে হবে না। আমাদের ছেলেকে দিয়ে শিমুলের বাচ্চা পালনের ট্রেনিং হয়ে গেছে। মাঝরাতে ওই ঘড়িটাতে বাজলো 12টা, এমন সময় তোমার আমার হোক না মিলনটা। ঘড়িতে বাজে 12টা, হোক না মধুর মিলনটা। ঘড়িতে বাজে 12টা, হোক না মধুর মিলনটা।